Thailand, a land of smiles and stunning landscapes. I had been planning to visit Thailand since 2018, but due to some reason, it was not happening. Finally, on November 2024, I could make it happen. I observed its natural beauty, diverse topography, and unique culture. Let's explore Thailand. Our life is very short. Let's enjoy it up to the fullest. আমাদের এই ট্যুর প্ল্যানটি ছিল সম্পূর্ণ 8 দিনের। আমরা নভেম্বরের 3 তারিখে ঢাকা থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করব এবং নভেম্বরের 10 তারিখে ব্যাংকক থেকে ঢাকায় ফিরে আসব। আমরা প্রথম দিন চলে যাব ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে ফুকেটে। দ্বিতীয় দিন আমরা ফুকেটে স্টে করব এবং তৃতীয় দিন ফুকেট থেকে চলে যাব ফিফি আইল্যান্ডে এবং ফিফি আইল্যান্ডে নাইট স্টে করব। চতুর্থ দিন আমরা ফিফি আইল্যান্ডে সকালটা কাটিয়ে ফিফি আইল্যান্ড থেকে ক্রাবির উদ্দেশ্যে চলে যাব। পঞ্চম দিনে আমরা ক্রাবিতেই থাকব এবং ক্রাবি থেকে ব্যাংককের উদ্দেশ্যে যাত্রা করব। ষষ্ঠ এবং সপ্তম দিনে আমরা সম্পূর্ণ ব্যাংককে সময় কাটাবো এবং অষ্টম দিনে ব্যাংকক থেকে ঢাকায় ব্যাক করব। তাহলে চলুন শুরু করি থাইল্যান্ড ব্লগ। আমাদের ঢাকা থেকে ব্যাংককের ফ্লাইট ছিল সকাল 9টা বেজে 15 মিনিটে। আমরা বাসা থেকে সকাল 6টা 20 মিনিটে বেরিয়ে পড়ি। সকালবেলায় বিমানবন্দরে যাওয়ার রাস্তা একদমই ফাঁকা ছিল। প্রায় 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরে ঢুকেই ঝটপট লাগেজ চেক ইন শেষ করে ফেলি। লাগেজ চেক ইনে মোটামুটি ভিড় ছিল, সময় লেগেছিল প্রায় আধা ঘন্টা। দ্রুত ইমিগ্রেশন প্রসেস শেষ করে আমরা চলে যাই ইউসিবি লাউঞ্জে। ওখানে সকালের নাস্তাটা শেষ করে ফেলি। ইউসিবি লাউঞ্জের খাবারের মান ছিল বেশ ভালো। খুব সম্ভবত তারা হোটেল ওয়েস্টিং থেকে খাবার সংগ্রহ করে থাকে। আমরা সময় মতো ফ্লাইটে বোর্ডিং করলাম এবং যথাসময়ে ফ্লাইট টেক অফ করলো। আমাদের ঢাকা থেকে ব্যাংককের রিটার্ন টিকিট পড়েছিল পার পারসন 28,300 টাকা করে। আমরা ফ্লাইট এক্সপার্টের মাধ্যমে প্রায় 1 মাস আগে থেকেই অগ্রিম টিকিট বুক করে রেখেছিলাম। ইউএস বাংলা এয়ারলাইন্সের বোয়িং 737-800 বিমানটি ছিল মোটামুটি মানের। সিটের সামনে কোনো ধরনের ইনফোটেনমেন্ট সিস্টেম ছিল না। খাবার অ্যাভারেজ। প্রায় 2 ঘন্টা পর আমাদের ফ্লাইট ডানা মেলতে থাকে ব্যাংককের আকাশে। উপর থেকে ব্যাংকক শহরের রাস্তাগুলো দেখতে বেশ ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমাদের বিমান ল্যান্ড করলো সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে। ল্যান্ডিংটা খুবই স্মুথ ছিল। বিমানবন্দর ব্যাংককে আপনাদের স্বাগত জানাচ্ছি। বিমান থেকে নেমেই আমরা দ্রুত ইমিগ্রেশনের দিকে হাঁটতে থাকলাম। ব্যাংকক এয়ারপোর্টের ইমিগ্রেশন ছিল খুবই স্মুথ। ইমিগ্রেশন শেষে যথাসময়ে লাগেজও পেয়ে গেলাম। এবার লাগেজ নিয়ে ছুটতে থাকলাম এয়ারপোর্ট রেল লিঙ্ক ট্রেনের দিকে। আমরা এয়ারপোর্ট থেকে মক্কাসান স্টেশনের টিকিট কেটে নিলাম। টিকিট প্রাইস পড়েছিল 35 বাত করে। দেখতে দেখতে ট্রেন চলে আসলো। আমরা ট্রেনে উঠে পড়লাম। ব্যাংককের উঁচু উঁচু সব অট্টালিকা ভেদ করে ট্রেন চলতে লাগলো দুর্বার গতিতে।
ট্রেনে বসে ব্যাংকক শহরটা দেখতে দুর্দান্ত লাগছিল। বাংলাদেশে কখনো মেট্রো রেলে ঘোরার সুযোগ হয়নি, কিন্তু ব্যাংককের স্কাই ট্রেনের অভিজ্ঞতা ছিল অসাধারণ। আমাদের এই ট্যুরের মূল পরিকল্পনাই ছিল আমরা যতটা পারি থাইল্যান্ডের পাবলিক ট্রান্সপোর্টগুলো এক্সপ্লোর করব, যার কারণে এই স্কাই ট্রেন বেছে নেওয়া। আমাদের পরবর্তী গন্তব্য মোচিত্তু বাস টার্মিনাল, যেখান থেকে থাইল্যান্ডের সবগুলো দূরপাল্লার বাস ছেড়ে থাকে। আমরা পৌঁছে গেলাম মোচিত্তু বাস টার্মিনালে। এই বাস টার্মিনালটি বেশ বড়। এখান থেকেই আমরা টিকিট কেটে নিলাম ব্যাংকক টু ফুকেটের বাস ধরার জন্য আমাদেরকে এই ট্যাক্সিতে করে চলে যেতে হবে সাউদার্ন টার্মিনালে, যা এই টিকিট প্রাইসের সাথেই ইনক্লুডেড ছিল। টোটাল 815 বাত। ট্যাক্সিতে করে প্রায় 20 মিনিট পরে আমরা পৌঁছে গেলাম সাউদার্ন বাস টার্মিনালে। আমাদের বাসটি ছিল স্কেনিয়ার একটি ডাবল ডেকার। আমাদের সিট পড়েছিল আপার ডেকে, একদম ফ্রন্টে। ধীরে ধীরে আমাদের বাস চলতে থাকলো ফুকেটের উদ্দেশ্যে। সারাদিন জার্নি করার যে ক্লান্তি, সেটা নিমিষেই শেষ হয়ে গিয়েছিল আমার ব্যাংককের রাস্তা দেখে। রাতের আলো ঝলমলে ব্যাংককের রাস্তা দেখতে অসাধারণ লাগছিল। রাস্তা উপভোগ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লাম বলতেই পারবো না। রাত 12:10 দিকে আমাদের বাস এসে দাঁড়ালো একটি হাইওয়ে রেস্টুরেন্টে। আমাদের বাসের টিকিটের সাথে ফ্রি বুফে ডিনার ইনক্লুডেড ছিল। আমরা দেখে একটি হালাল রেস্টুরেন্ট চুজ করলাম এবং খাবার নিয়ে নিলাম। খাবার আহামরি ছিল না, কিন্তু খেতে হবে তাই খাওয়া, কারণ এরপরে আর বাস কোথাও দাঁড়াবে না। পুনরায় আমাদের বাস চলতে থাকলো। আমার সকালে ঘুম ভাঙে প্রায় 6টার দিকে। যখন ঘুম ভাঙে তখন আমরা প্রায় ফুকেটের কাছাকাছি। রাস্তার দুপাশের ভিউ ছিল অসাধারণ। আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকলাম এই রাস্তার দিকে। এক পর্যায়ে আমার মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয় তাতেও খুব বেশি ক্ষতি নেই। সকাল প্রায় 9টার দিকে আমরা পৌঁছে গেলাম ফুকেট বাস টার্মিনালে। এখান থেকে আমাদেরকে ট্যাক্সি করে যেতে হবে পাতং বিচ। এখান থেকে বেশ খানিকটা দূরে। এখান থেকে পাবলিক ট্রান্সপোর্টেও যাওয়া যায়, যার জন্য প্রথমে যেতে হবে ফুকেট ওল্ড টাউনে। ভাড়া পড়ে 30 বাতের মতো, এবং ফুকেট ওল্ড টাউন থেকে আবার পাবলিক বাসে করে পাতং বিচ ভাড়া পড়ে প্রায় 40 বাতের মতো। সকাল প্রায় 10:30টার দিকে হোটেলে পৌঁছাই। রুম অ্যাভেলেবেল থাকায় আমাদেরকে আগে থেকেই আর্লি চেক ইন অ্যালাউ করেছিল। হোটেলটি আমি বুক করেছিলাম অ্যাগোডা অ্যাপের মাধ্যমে। ছবিতে যেমন দেখেছিলাম, বাস্তবে ততটাও আহামরি কিছু না। বলতে পারেন কিছুটা হতাশই হয়েছিলাম, কিন্তু লোকেশনটা বেশ ভালো ছিল। হোটেলে কিছুক্ষণের জন্য ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি রাস্তায় হাঁটতে। উদ্দেশ্য একটি বাইক ভাড়া করা। যেই ভাবনা সেই কাজ। কিছুক্ষণের মধ্যেই একটি বাইক শপ পেয়ে গেলাম। আমরা এই বাইকটি হায়ার করি পার ডে 200 বাত করে, আর ফুয়েল যা খরচ হবে তা আমাকে রিফিল করে দিতে হবে। আমরা বাইকটি ভালোভাবে বুঝে নিলাম। তাদের সার্ভিস খুবই অথেন্টিক ছিল। বাইক নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাতং বিচের উদ্দেশ্যে। ইনিশিয়ালি স্কুটি চালাতে খুবই আনকমফোর্টেবল লাগছিল, কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যায়। পাতং বিচটি আমার কাছে খুব আহামরি কিছু মনে হয়নি, খুবই অ্যাভারেজ। পাতং বিচ ঘুরে এবার আমরা বেরিয়ে পড়লাম ফুকেট ওল্ড টাউনের উদ্দেশ্যে। কিন্তু
ভীতিবাম, রাস্তায় হঠাৎই বৃষ্টির বাগড়া। এই বৃষ্টি যেন থামবারই নয়। প্রায় আধা ঘন্টা কেটে গেল। বৃষ্টি থামলে আমরা চলে আসি ফুকেট ওল্ড টাউনে। অ্যান্ড ইউ নো হোয়াট, ফুকেট ওল্ড টাউন ওয়াজ রিয়েলি ম্যাজিক্যাল। আমাদের এবারের গন্তব্য বিগ বুদ্ধা। প্রায় 20 মিনিট পাহাড়ি পথ ডিঙ্গিয়ে আমরা পৌঁছে গেলাম বিগ বুদ্ধায়। পাহাড়ের এত উপর থেকে ফুকেট শহরটি দেখতে দুর্দান্ত লাগছিল। এখান থেকে ফুকেটের সম্পূর্ণ একটি ভিউ পাওয়া যায়। বিগ বুদ্ধায় সূর্যাস্ত উপভোগ করে আমরা চলে আসি হোটেলের উদ্দেশ্যে। রাতে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম ফুকেটের বিখ্যাত বাংলা ওয়াকিং স্ট্রিট দেখতে। দিস প্লেস ইজ রিয়েলি হ্যাপেনিং। চমৎকার একটি সন্ধ্যা কাটালাম আমরা। হোটেলে ফেরার পথে আমরা পরদিন ফিফিতে যাওয়ার টিকিট কেটে নিলাম। সকাল 7:30টায় আমাদেরকে পিক করার জন্য হোটেলে চলে এলো এই ভ্যানটি। এই ভ্যানে করে আমাদেরকে পৌঁছে দেওয়া হবে পিয়ারে। আমাদের ফেরির টিকিটে এই সার্ভিসটি ইনক্লুডেড ছিল। টিকিটের প্রাইস পড়েছিল 400 বাত। প্রায় 30 মিনিট পর আমরা পৌঁছে গেলাম রাসাদা পিয়ারে। পিয়ারটি ছিল খুবই সুন্দর এবং বেশ বড়। আমাদের ফেরির সময় সকাল 8:30টায়। বোর্ডিং পাস কালেক্ট করে আমরা হাঁটতে থাকলাম ফেরির দিকে। ফেরি চলতে থাকলো আর আমরা উপভোগ করতে থাকলাম আন্দামান সাগরের নয়নাভিরাম সৌন্দর্য। যতই এগোচ্ছিল ততই দুপাশের প্রকৃতি দেখে মুগ্ধ হচ্ছিলাম। প্রায় 2 ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম ফিফি আইল্যান্ডে। ফেরি থেকে ছোট একটি বোটে করে আমাদেরকে পৌঁছে দেওয়া হলো পিয়ারে। ফিফি আইল্যান্ডে প্রবেশ করতে সকল পর্যটককে 20 বাত করে পে করতে হয়। এই টাকাটা তারা দ্বীপের উন্নয়নমূলক কাজে ব্যয় করেন। হোটেলে যাওয়ার পথে আমরা একটি দোকান থেকে ফিফি হাফ ডে ট্যুরের প্যাকেজ কিনে নিয়েছিলাম। খরচ হয়েছিল 400 বাত। রিসোর্টে আর্লি চেক ইন করে আমরা চলে যাই রুমে। আমাদের রুমটি ছিল ছিমছাম, কিন্তু রিসোর্টটি বেশ সুন্দর। তারপরে দেখাচ্ছি। দুপুর 2টা বাজার 10 মিনিট আগেই আমরা চলে এলাম পিয়ারে। লং টেইল বোটে চড়ে আমরা প্রথমেই চলে এলাম মাঙ্কি বিচে। ছোট এই বিচটিতে অনেক বানরের দেখা পাওয়া যায়। বানরের সাথে কিছুক্ষণ খুনসুটি করে আমরা চললাম ভাইকিং কেভের দিকে। ভাইকিং কেভে স্নরকেলিংটা খুবই উপভোগ্য ছিল। লাইমস্টোন পাহাড়ের বুক চিরে আমরা পৌঁছে গেলাম ফিলে লাগুনে। এখানেও স্নরকেলিংয়ের সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু পানি ছিল ময়লা। যাই হোক, ভিউটা আমরা খুবই উপভোগ করেছিলাম।
খানিক পরেই আমরা চলে এলাম মায়াবেতে। মায়াবে ন্যাশনাল পার্কের এন্ট্রি ফি 400 বাত। এত ভিড় দেখে আর প্রবেশ করতে ইচ্ছা করলো না। খানিক পরেই মায়াবে বিচ থেকে কিছুটা দূরে আমাদের বোট দাঁড়ালো। ওখানেও আমরা স্নরকেলিং এবং সুইমিং করেছিলাম। সময়টা বেশ উপভোগ্য ছিল। বিকেল করিয়ে সন্ধ্যা নামলো। আমরা চললাম ফিফি আইল্যান্ডের দিকে। সন্ধ্যায় বেরিয়ে পড়লাম ফিফি আইল্যান্ডের নাইট লাইফ দেখার জন্য। তারপরই হঠাৎ বৃষ্টি হানা দিল। বৃষ্টি থামলে আমরা চললাম হোটেলের দিকে। সকাল সকাল বেরিয়ে পড়লাম ফিফির বিচ দেখতে। আহা, কি অপূর্ব, কি মায়াবী! এই যেন শিল্পীর আঁকা তুলিতে জীবন্ত এক প্রতিচ্ছবি। বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে চললাম হোটেলের উদ্দেশ্যে ব্রেকফাস্ট করতে। এই হোটেলটির ভাড়া ছিল পার নাইট প্রায় 6000 টাকার মতো, ব্রেকফাস্ট ইনক্লুডেড। হোটেল থেকে আর্লি চেক আউট করে আমরা চলে এলাম পিয়ারে। আমাদের ক্রাবির ফেরি ছিল সকাল 10:30টায়। আমরা ফিফি আইল্যান্ডে যাওয়ার টিকিটের সাথে ক্রাবি যাওয়ার টিকিটটিও কেটে নিয়েছিলাম। খরচ পড়েছিল 400 বাত, হোটেল ট্রান্সফার ইনক্লুডেড। প্রায় 2 ঘন্টা পর আমরা চলে এলাম ক্রাবির পিয়ারে। এখান থেকে ভ্যানে করে চলে যাব আমাদের হোটেলে। বিকেলে বেরিয়ে পড়লাম আওনাং বিচ দেখতে। এখানেও সন্ধ্যার পরে ফায়ার ওয়ার্ক হয়। ফিফি আইল্যান্ডের মতো অতটা জমজমাট না। রাতে চললাম আওনাং ল্যান্ডমার্ক নাইট মার্কেট দেখতে। এখানে প্রচুর খাবারের স্টল রয়েছে। জায়গাটা বেশ জমজমাট। সকালে আর্লি উঠতে হবে, তাই ভরপুর খেয়ে নিলাম। সকাল সকাল আমরা চলে এলাম আওনাং বিচে। আজ আমরা যাব রেলে বিচ এবং ফ্রানাং কেভ দেখতে। আমরা যখন এসেছি তখন সম্পূর্ণ বিচ ফাঁকা, খুব বেশি মানুষ নেই। সকাল 8টার আগে তেমন কোনো বোট ছাড়ে না, তাই বোটের অপেক্ষা করতে লাগলাম। এর মধ্যে রুম কি পেয়ে গেল এক বাংলাদেশি আন্টিকে। জমে গেল আড্ডা, আর আমি বিচটা ঘুরে দেখতে লাগলাম।
সকালবেলা অনাং বিচটা দেখতে বিকালের চেয়ে অনেক বেশি ভালো লাগছিল। কিছুক্ষণ পর আমাদের বোট চলে এলো। অনাং বিচ থেকে রেলে বিচে লং টেল বোটে করে যাওয়া যায়। মাত্র 8 জন যাত্রী হলেই বোট ছেড়ে দেয়। ওয়ান ওয়ের ভাড়া পড়ে 100 বাত করে, অর্থাৎ আসা যাওয়া 200 বাত। অনেকে ট্যুর অপারেটরের মাধ্যমে যেয়ে থাকেন। ট্যুর অপারেটর সারাদিনে আরও কিছু লোকেশন ঘুরে দেখায়। খরচ হয় প্রায় 850 বাতের মতো। আমার কাছে ওই জায়গাগুলো খুব বেশি ইন্টারেস্টিং মনে হয়নি। শুধুমাত্র এই 2টা জায়গায় আমার আগে থেকে টার্গেটেড ছিল, তাই আমরা শুধুমাত্র রেলে বিচ এবং প্রাণাং কেভে ঘুরে দেখব। রেলে বিচে পৌঁছাতে প্রায় সময় লাগে 15 মিনিটের মতো। আমরা যখন বিচে পৌঁছালাম তখনও অন্য কোনো বোট আসেনি, আমরাই প্রথম ছিলাম। সম্পূর্ণ বিচ ছিল ফাঁকা, তাই জায়গাটা আমরা বেশ উপভোগ করেছিলাম ভিড় না থাকার কারণে। আর সেই সাথে খুঁজতে থাকলাম প্রাণাং কেভে যাওয়ার রাস্তা। প্রাণাং কেভে এখান থেকে হেঁটেই যাওয়া যায়, সময় লাগে প্রায় 10 মিনিট। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে প্রাণাং কেভে যাওয়ার রাস্তা খুঁজে পেলাম। প্রাণাং কেভে ঢোকার পূর্বেই এই পাহাড়টি পড়ে, এর নাম ডায়মন্ড কেভ। এখানে রক ক্লাইম্বিং করা যায়। অবশেষে গুহার দেখা মিলল। প্রাণাং কেভের রাস্তা ধরে আমরা চললাম প্রাণাং বিচ দেখতে। প্রায় 5 মিনিট হাঁটার পর অবশেষে আমরা চলে এলাম প্রাণাং বিচে। সম্ভবত ক্রাবিতে আমার দেখা সবচেয়ে বেস্ট বিচ ছিল এটাই। থাইল্যান্ডের বেস্ট বললেও হয়তো বা ভুল হবে না। প্রাণাং কেভ ঘুরে আমরা আবার চললাম মাহনাং বিচ আমাদের হোটেলের দিকে। আজ আমরা চলে যাব ব্যাংককে। বিকাল 4:30টায় আমাদের বাস। আনং বিচ থেকে ক্রাবি বাস টার্মিনালে যেতে সময় লাগে প্রায় 35 মিনিটের মতো। ট্যাক্সিতে ভাড়া নেয় 350 থেকে 400 বাত এবং পাবলিক ট্রান্সপোর্ট বা বাসেও যাওয়া যায়। খরচ পড়ে ওয়ান ওয়ে 60 বাত। বাস টার্মিনালে ফেরার পথে গাড়িতে বসেই ক্রাবি শহরটি একটু দেখে নিলাম। বেশ ফাঁকা, জনমানুষ বা অতটা ভিড় নেই বললেই চলে। ক্রাবি বাস টার্মিনালটি অত বড় না, বেশ ছোট। টিকিট কেটে বাসের অপেক্ষা করতে থাকলাম।
বাস ছাড়বে 4:30টায় এবং পৌঁছাবে প্রায় সকাল 5:30 টিকিট প্রাইস পড়েছিল পার পারসন 715 বাত করে। এই টিকিটেও বুফে ডিনার ইনক্লুডেড। আমাদের সি অফ করার জন্য হঠাৎই আমাদের ট্যুর পার্টনার বৃষ্টি হানা দিল। বাস চলে এলে আমরা বাসে উঠে বসলাম। আমরা সকাল 5:30 দিকে ব্যাংককে পৌঁছাই। 6টার দিকে বাস স্ট্যান্ড থেকে বের হয়ে আমরা রওনা করি হোটেলের উদ্দেশ্যে, গন্তব্য ফায়া থাই। যখন হোটেলে পৌঁছাই তখন অনেক সকাল, কেউ আসেনি, ইভেন লবিতেও কেউ ছিল না। অনেকক্ষণ চেষ্টা করার পর লবিতে একজন লোক পেলাম। কিছুটা ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম মার্কেট ঘুরে দেখতে। আমরা ঘুরে দেখব প্লাটিনাম ফ্যাশন মল এবং প্লাটিনাম মার্কেট। প্লাটিনাম ফ্যাশন মল মেয়েদের শপিংয়ের জন্য স্বর্গ বলা যেতে পারে। অন্যদিকে প্লাটিনাম মার্কেট আমাদের ঢাকার নিউ মার্কেটের মতো, অনেক রিজনেবল প্রাইসে ড্রেস পাওয়া যায়। বিকেলটা আমরা ব্যাংকক শহরে র্যান্ডমলি ঘোরাঘুরি করে কাটিয়ে দিলাম। ব্যাংককে দ্বিতীয় দিনের সকালটাও মার্কেটে ঘোরাঘুরি করে কাটালাম। বিকেলে বিটিএসে করে রওনা হলাম আইকন সিয়াম দেখতে। ফায়া থাই স্টেশন থেকে আমরা যাব সেভেন তাকসিনে। পার পারসন ভাড়া পড়েছিল 45 বাত। স্কাই ট্রেনে যেতে যেতে টেম্পল অফ স্ট্রিট লাইনিং বুদ্ধা দেখা যাচ্ছিল, ওপর থেকে বেশ সুন্দর লাগছিল। সেভেন তাকসিনে নেমে কিছুক্ষণ হেঁটে তারপর বোটে করে যেতে হবে আইকন সিয়ামে, ভাড়া পড়ে 8 বাত করে। বোটে চড়ে প্রায় 10 মিনিট পর আমরা পৌঁছে গেলাম আইকন সিয়ামে। এই শপিং মলটা বেশ জমজমাট, আমরা বেশ উপভোগ করেছি, আমার দুর্দান্ত লেগেছে। আইকন সিয়াম থেকে ঘুরে আমরা চলে আসলাম এশিয়াটিকে। এশিয়াটিক থেকে সকল ধরনের ডিনার ক্রুজগুলো ছেড়ে থাকে। এই জায়গাটা খুবই জমজমাট এবং অত্যন্ত উপভোগ্য, এবং ঘাট থেকে এশিয়াটিকে যাওয়ার বোট রাইড সম্পূর্ণ ফ্রি। অবশেষে রাতের ভিউ দেখতে দেখতে আমরা চললাম হোটেলের দিকে। অনেক ঘুরোঘুরি হলো, এবার দেশে ফেরার পালা। আমাদের ফ্লাইট ছিল দুপুর 1টায়, তাই আমরা একটু সকালই বের হয়ে পড়লাম। আমরা এয়ারপোর্টে পৌঁছাই সকাল 11টায়। প্রথম দিন খুব বেশি ঘুরে দেখার সুযোগ হয়নি, কিন্তু আজ সময় থাকায় বেশ খানিকটা সময় নিয়ে এয়ারপোর্টটি ঘুরে ঘুরে দেখতে থাকলাম। সত্যি অসাধারণ, এখানে সব কিছু এতটাই অর্গানাইজড, দেখতে ভালো লাগছিল। আর মনে মনে ভাবছিলাম আমাদের ঢাকা এয়ারপোর্টও যদি এতটা অর্গানাইজড হতো তাহলে কতই না ভালো হতো। অবশেষে ফ্লাইটের সময় চলে এলো, আমরা বিমানে উঠে বসলাম। প্রায় 2 ঘন্টা 10 মিনিট পর আনুমানিক বিকেল 4:30টার দিকে আমরা অবশেষে পৌঁছে গেলাম ব্যস্ততম নগরী ঢাকায়। আর এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের
থাইল্যান্ড ট্রিপ।